ডিপ স্টেট ষড়যন্ত্র সহজ ভাষায় বললে বিশ্বের অনেক দেশে সরকারের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা দল ও তাদের বন্ধুদের ষড়যন্ত্র। এই ডিপ স্টেটকে ছাড়খাড় করতে চায় ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে 12 মার্কিন কূটনীতিককে বরখাস্ত করেছে। তবে ডিপ স্টেট শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ তার দেশে ফেরার কথাটা বিস্তারিতভাবে বলবো এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে। সেই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এর সময় তারা কিছু প্রচারপত্র বিলি করার কর্মসূচি। জামাত আগে বিএনপির সাথে নির্বাচন করেছে, অনেক কিছু করেছে, আপনার মন্ত্রী ছিল, এমপি ছিল, এখন বলে নারী নেতৃত্ব হারাম। হ্যাঁ, এখন এতদিন বলেনি। তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান, আবার খালেদা জিয়া। এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। ডিপ স্টেট ষড়যন্ত্র সহজ ভাষায় বললে বিশ্বের অনেক দেশে সরকারের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা দল ও তাদের বন্ধুদের ষড়যন্ত্র। এই ডিপ স্টেটকে ছাড়খাড় করতে চায় ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে 12 মার্কিন কূটনীতিককে বরখাস্ত করেছে। তবে ডিপ স্টেট বিষয়ে বাংলাদেশের জন্য খবর হলো ডিপ স্টেটের দেশীয় সহযোগীদের তালিকা করছে ট্রাম্পের টিম। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের নেতৃত্বে টিমটি এরই মধ্যে 187 সহযোগীর নাম পেয়েছে, যারা বাংলাদেশে ডিপ স্টেট বাস্তবায়ন করতে বাইডেনের প্রশাসনকে সাহায্য করেছিল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ডিপ স্টেট হলো এফবিআই এবং সিআইএ এর মতো মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের একটি গোপনীয় নেটওয়ার্ক। এদের মূল কাজ হলো বিভিন্ন দেশের সরকার যারা বাইডেন প্রশাসনের কথা মতো নিজ দেশে কাজ করত না তাদেরকে অস্থিতিশীল করে তুলতে গোপন মিশন চালানো। বাইডেন প্রশাসনের সময় মার্কিন যে পররাষ্ট্রনীতি ছিল সেটির স্বার্থ পূরণের জন্য ডিপ স্টেটের সদস্যরা কাজ করত। যে দেশে ডিপ স্টেট মিশন চালানো হতো সে দেশগুলোর শিক্ষা, আর্থিক, রাজনৈতিক দল, গোয়েন্দা সংস্থা, এনজিও এবং মিডিয়া খাতের প্রভাবশালী লোকদের নির্বাচন করত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের দিয়ে বিভিন্ন ইস্যুতে দেশগুলোর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতো। এটাকে বলা হয় সফট পাওয়ার দিয়ে বাগে না আসা দেশগুলোর সরকারকে ঘায়েল করা। 1990 দশকের শেষের দিকে বিল ক্লিন্টন রাষ্ট্রপতি থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র তার তথাকথিত সফট পাওয়ার কৌশল শুরু করে। এনডিটিভির খবরে বলা হচ্ছে 2016 সালে হিলারি ক্লিন্টন তার নির্বাচনী প্রচারের শুরু থেকে হেজ ফান্ড বিনিয়োগকারী জর্জ সোরসকে দিয়ে এনজিওগুলোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন। এই এনজিওগুলো বিশ্বব্যাপী মানবাধিকার, দারিদ্র বিমোচন, শিক্ষা এবং নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করে। কিন্তু এনজিও কর্মকাণ্ডের আড়ালে এই নেটওয়ার্কটির গোপন কাজ ছিল ডিপ স্টেট মিশন বাস্তবায়ন করা। বিশ্বের অনেক দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরির পেছনে এদের ভূমিকা আছে। এনডিটিভির প্রতিবেদনে 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যাদের বিরুদ্ধে ডিপ স্টেটের অভিযোগ আছে। সেগুলো হলো জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন, এরস্টেল ফোর্ডের ফোর্ড ফাউন্ডেশন এবং ওমিডিয়ার নেটওয়ার্ক। ইউক্রেন, রাশিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া এবং ইস্টার্ন ব্লকের অন্যান্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সোরসের হস্তক্ষেপের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এমনকি আরব দেশগুলোতে তার প্রতিষ্ঠান একই চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে সুশীল সমাজ ততটা উন্নত ছিল না, তাই আরব বসন্ত তেমন একটা সাফল্য পায়নি। বাইডেন প্রশাসনের সময় সোরসের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলো। ট্রাম্পের এজেন্সি টিমের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার সফলতা পাওয়ার পর বাইডেনের পররাষ্ট্র দপ্তরের চোখ পড়েছিল ভারত ও বাংলাদেশের দিকে। পাকিস্তানে 2022 সালে ইমরান খান এই ডিপ স্টেটের বিরুদ্ধে
প্রকাশ্যে সোচ্চার হয়েছিলেন। শ্রীলঙ্কায়ও রাজনীতিবিদরা একাধিকবার এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। বিশেষ করে এলাইনা তেপ্লিজ যখন 2018 থেকে 2021 সাল পর্যন্ত শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত ছিলেন, তখন তার বিরুদ্ধে শ্রীলঙ্কান সরকার ডিপ স্টেটের মাধ্যমে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার সাথে সাথে তার চাকরি চলে গেছে। এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে যে প্রায় অর্ধেক আমেরিকান বিশ্বাস করে যে ফেডারেল সরকারের মধ্যে একটি ডিপ স্টেট কাজ করছে। ট্রাম্প ও তার দলের বিশ্বাস 2016 সালের নির্বাচনী প্রচারের সময় থেকে ডিপ স্টেট তার বিরুদ্ধে কাজ শুরু করেছিল। ট্রাম্পের এজেন্সি টিমের ধারণা হলো, ট্রাম্প প্রথম দফায় যখন ক্ষমতায় ছিল তখন তার বিরুদ্ধে জর্জ সোরসের প্রতিষ্ঠান দুভাবে কাজ করেছে। প্রথমত আমেরিকার অভ্যন্তরে ষড়যন্ত্র করা হয়েছিল। দ্বিতীয়ত ট্রাম্পের 2020 সালের নির্বাচনী প্রচারের আগে বিশ্বব্যাপী ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়েছিল। বাইডেন প্রশাসনের সময় ডিপ স্টেট বা ষড়যন্ত্রটি ট্রাম্পের বিরুদ্ধে শুধু আমেরিকার মধ্যেই নয়, দেশটির বাইরেও কাজ করেছে। ডিপ স্টেটের অংশ হিসেবে বিভিন্ন দেশের অভ্যন্তরে যাদেরকে দিয়ে কাজ করা হতো, সেসব দেশগুলোতে ট্রাম্প বিরোধী মত তৈরির চেষ্টা করা হতো। 1 জানুয়ারি 2023 থেকে 1 এপ্রিল 2024 পর্যন্ত ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি বিশ্লেষণ অনুসারে ট্রাম্প 56 বার এই ডিপ স্টেটকে ছাড়খাড় করে দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে 9টি পোস্টে তিনি কিভাবে ধ্বংস করবেন সে পরিকল্পনার কথা বলেছেন। ট্রাম্প তার পোস্টে ডিপ স্টেটকে ভেঙে দিতে 10 দফা পরিকল্পনার কথা বলেছিলেন। ইতিমধ্যে তার ট্রানজিশন টিমকে দিয়ে 4 দফা কাজ করেও ফেলেছেন। রয়টার্স বলছে, ইতিমধ্যে এর অংশ হিসেবে ট্রাম্প 3 দফায় ট্রানজিশন টিম 1 ডজনের বেশি সিনিয়র কূটনীতিককে সরে যেতে বলেছেন, যার অংশ হিসেবে সরে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হিসেবে কাজ করা মার্শা বার্নিকাট। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যুরোর অধীনে সহকারী ও উপসহকারী সচিব দায়িত্ব পালন করে থাকে। এদের সবাইকে সরে যেতে বলা হয়েছে। রয়টার্স বলছে, পদত্যাগ করতে বলা অনেক কূটনীতিক ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় প্রশাসনে কাজ করেছেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সম্পর্কে মার্কিন সরকারের নীতি নির্ধারণী উইং হলো ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স, যার হেড হলেন বাংলাদেশ ও সাউথ এশিয়ার খুব পরিচিত মুখ সহকারী সচিব ডোনাল্ড লু। ফক্স নিউজের এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের ট্রানজিশন টিম প্রতিটি অঞ্চলে কিভাবে ও কাদের মাধ্যমে ডিপ স্টেট কাজ করেছে তা খতিয়ে দেখতে একটি করে সিনিয়র ব্যুরো অফিস স্থাপন করেছিল। দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত অফিসটি ইতিমধ্যে এই অঞ্চলের দেশগুলোর দূতাবাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে তথ্য সংগ্রহ করেছে, যার সমন্বয় করছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। সূত্রগুলো বলছে, বাংলাদেশে ডিপ স্টেট মিশনের সহযোগী হিসেবে কাজ করা 187 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের একটি তালিকা তৈরি করেছে ট্রাম্পের ট্রানজিশন টিমের দক্ষিণ এশীয় বিষয়ক ব্যুরো অফিস। একইভাবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও তাদের তালিকা করা হয়েছে। এই তালিকাগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর এনজিও, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আছেন। স্থানীয়ভাবে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে ডিপ স্টেট মিশন বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক কোন কোন এনজিও কাজ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, ডিপ স্টেট মিশনকে ধ্বংস করতে ট্রাম্পের যে 10 দফার পরিকল্পনা, সেটির অংশ হিসেবে ডিপ স্টেট গুপ্তচর বৃত্তির নথি প্রকাশের জন্য একটি ট্রুথ কমিশন প্রতিষ্ঠা করা হবে। সেই ট্রুথ কমিশনের মাধ্যমে স্থানীয় ও আঞ্চলিক তথ্যগুলো যাচাই করে প্রকাশ করা হবে। তার আগ পর্যন্ত আইনগত ঝামেলা এড়ানোর জন্য নাম প্রকাশ করতে চায় না ট্রাম্পের ট্রানজিশন টিম। তবে প্রাথমিক তদন্তে 2টি আন্তর্জাতিক এনজিওর কথা জানা গেছে, যেগুলো নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। এই প্রতিষ্ঠান দুটি বাংলাদেশি অনেক এনজিওকে অর্থায়ন করেছে বলে আমরা এনজিও ব্যুরো সূত্রে জানতে পেরেছি। প্রতিষ্ঠান দুটি হলো কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ বা CHRI এবং সেন্টার ফর পলিসি রিসার্চ বা CPR। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন CHRI এর একটি শাখা নয়াদিল্লিতেও আছে। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশেও পাকিস্তানের মতো মার্কিন ডিপ স্টেট
তত্ত্ব কাজ করে থাকতে পারে। বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে কাজ করেছে এমন ধারণা পাওয়া গিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুসন্ধানী সাংবাদিকতার প্রজেক্ট, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRPর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগটি উঠেছে। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ হলো তারা বিভিন্ন দেশে ডিপ স্টেট বাস্তবায়নে স্থানীয় গণমাধ্যমগুলোর সাথে কাজ করেছে। সংস্থাটি ভারত, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে কাজ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বেরিয়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এজেন্সি টিমের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের বাংলাদেশের সহযোগী কারা কারা সেটি কবে প্রকাশিত হয়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছে। সেই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এর সময় তারা কিছু ওই প্রচারপত্র বিলি করা কর্মসূচি, আমি ডিটেল কর্মসূচি যাচ্ছি না কারণ আমি তাদের প্রচার করতে চাই না, বাট কর্মসূচিগুলোর মধ্যে এগুলো আছে, বিক্ষোভ, অবরোধ, এমনকি একটা হরতালের কর্মসূচিও আছে। এই কর্মসূচিগুলো তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে। তো এটা নিয়ে এই সরকার কি ভাবছে? একটা পলিটিক্যাল পার্টি তাদের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করার কথা বলছে, সেটা নিয়ে এই সরকার কি ভাবছে? এই ধরনের একটা প্রশ্ন এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আছে মিস্টার শফিকুল আলম, তাকে আজকে বুধবার করা হয়েছিল। আজকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়েছিল। সেখানে সরকার, আওয়ামী লীগ নিয়ে সরকারের কি অবস্থান সে সম্পর্কে জানতে চেয়েছিল সাংবাদিকরা। এবং সেখানে এই শফিকুল আলম যা বলেছেন সেটা হলো, মূলত কথাটা হলো যে ক্ষমতাচ্যুত, আমি যদি পত্রিকার ভাষ্য যেভাবে লেখা হয়েছে পত্রিকায় আমি যদি আপনাদের পড়ে শোনাই, কারণ দু একটা শব্দ এদিক সেদিক হলে আবার বিকৃতির অভিযোগ উঠতে পারে, আমি বিকৃতির ধারে কাছে যেতে চাই না, এমনিতেই একটু নানা রকম বিতর্কের মধ্যে পড়ে গেছি। যাই হোক, সেগুলি নিয়ে কালকে হয়তো কথা বলবো। যেটা বলছিলাম যে উনি বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। এই হলো ওনার বক্তব্য। এই যে বক্তব্যটা উনি দিয়েছেন, এটা কিন্তু আজকে বিকেলে দিয়েছেন প্রেস ব্রিফিংয়ে, এটা আবার আজকে সকালে ওনার যে ফেসবুক আছে সেখানে উনি পোস্ট করে এটা দিয়েছেন এবং তিনি বলেছেন এটাই হলো সরকারের অবস্থান। এখন এটা নিয়ে আমার মনে হয় আমি একটু আসলে কথা বলতে চাই। এবং উনি বলেছেন যে একদম হুবহু ওনার ভাষায় যেটা আমি বললাম আর কি, এবং উনি বলেছেন যে তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে। এখানে সরকারের স্পষ্ট অবস্থান, তার মানে উনি যেটা বলেছেন এটাই সরকারের অবস্থান। এখন সরকারের অবস্থানটা কিভাবে হলো? এটা কি কোনো ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, অথবা সরকারের 1-2 উপদেষ্টাকে ওনাকে জানিয়েছেন, নাকি সরকারের সকল উপদেষ্টা ওনাকে জানিয়েছেন, নাকি প্রধান উপদেষ্টা স্বয়ং ওনাকে জানিয়েছেন? এই ব্যাপারটা আমার জানা নাই, উনিও স্পষ্ট করেন নাই। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, উনি কিন্তু সরকারের একজন কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব না, বাট উনি সরকারও না, উনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউ নন। উনি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি হিসাবে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, প্রধান উপদেষ্টার যে অভিমত, সেটাই উনি জনগণের সামনে প্রকাশ করেন। সেই হিসাবে তত্ত্বগতভাবে আমি ধরে নিতে পারি খোদ প্রধান উপদেষ্টাই এই কথা বলেছেন। যদি এই কথা প্রধান উপদেষ্টা বলে থাকেন, আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে বিবেচনা করব, কারণ ওনার প্রেস সেক্রেটারি বলেছেন, তো ওনার কথার বাইরে তো উনি বলবেন না, উনি তো বানিয়ে বলবেন না। যে আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে নিচ্ছি। তাহলে প্রধান উপদেষ্টা কি বললেন? তিনি বললেন যে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি প্রোটেস্ট করতে দেওয়া হবে না। খুব ভালো, এতে আমার কোনো আপত্তি নেই। তার আগে আমার একটা প্রশ্ন, আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে পদটা, ওনারা কি চাইলে আইনের বাইরেও কোনো কিছু বলতে পারেন? এটা আমার বেসিক পয়েন্ট। আইনে যা নেই সেটাকে ওনারা বলতে পারেন? যদি পারেন তাহলে বা কোনো কথা নেই, কিন্তু আমি যতদূর বুঝি, যতটুকু আইন বুঝি, যতটুকু জানি, যে প্রত্যেকটা লোকই কিন্তু আইনের অধীন। একটা দেশে দুটো আইন হয় না, একটা আইন আমার জন্য প্রযোজ্য, আর একটা আইন প্রধান উপদেষ্টার জন্য প্রযোজ্য, আরো একটা আইন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির জন্য প্রযোজ্য, তা হয় না। তাহলে যদি একটা রাজনৈতিক দল থাকে, যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয়, তাহলে সেই রাজনৈতিক দলকে
রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন কোন আইনে? আমাকে এই জিনিসটা প্লিজ একটু বোঝান। আপনি যদি আওয়ামী লীগকে কোনো কিছু করতে না দেন, একটা হলো অফিসিয়ালি না দেওয়া, আর একটা হলো আনঅফিসিয়ালি না দেওয়া। যেমন বিগত সরকারের আমলে কি হতো, বিগত সরকারের আমলে একেবারে শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে, যা শেষ পর্যন্ত কয়েকদিনের মাথায় যেটা সরকারের পতন ঘটল। তার আগ পর্যন্ত জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, কিন্তু জামাতকে আনঅফিসিয়ালি কোনো ধরনের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হতো না। এটা সবাই জানতো, সবাই প্রতিবাদ করতো। আমি নিজেও বহুবার প্রতিবাদ করেছি, বহুবার বলেছি আপনারা তো জামাতকে অফিসটা পর্যন্ত খুলতে দেন না। জামাতের 10 জন লোক বসে এক জায়গায় মিটিং করছে, অথবা এক জায়গায় বসে একটা নৈশভোজ করছে, অথবা কিছু খাবার দাবার খাচ্ছে, সেখানে যে পর্যন্ত আপনি অ্যাটাক করছেন তারা নাকি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন। অথবা এমনও বলা হয়েছে, বসেও নাই, আগেই বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা আপনি বুঝে ফেলাইতেন পুলিশ। এগুলো হতো, এগুলো নিয়ে আমরা কথা বলতাম, মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কথা বলতো, সবাই সারা দুনিয়ার লোক কথা বলতো। এগুলো আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ। আপনি একটা যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি, দেশে বৈধ পলিটিক্যাল পার্টি, যতক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডের উপর কোনো নিষেধাজ্ঞা জারি না করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো কিছু করতে না দেওয়াটা একটা অপরাধ। কিন্তু আওয়ামী লীগ কি বলতো? আওয়ামী লীগ তখন বলতো যে আমরা তো জামাতকে নিষিদ্ধ করি নাই, আমরা তো জামাতের উপর কোনো হস্তক্ষেপ করি নাই, অথবা রাস্তায় নামলে তাদেরকে পেটানো হতো, বলতো আমরা তো পেটাই নাই, দেশপ্রেমিক জনগণ তাদেরকে থামিয়ে দিয়েছে, দেশপ্রেমিক জনগণ তাদেরকে প্রতিহত করছে। এগুলি আওয়ামী লীগ বলতো। সেই বক্তব্যগুলো গ্রহণযোগ্য ছিল না, কেউ গ্রহণ করতো না, কিন্তু তারা বলে একরকম আইনগত দিকটাকে তারা ঠিক রাখার চেষ্টা করতো, যে আইনগতভাবে তাকে আটকাতে পারবেন না। সে বলল ভাই আমরা তো কোনো অর্ডার দেই নাই, আমাদের সরকারের করতে বলে নাই তাদের করতে দেওয়া হবে না, করতে বলে নাই, কিন্তু বাস্তবে করতে দেওয়া হতো না। একই কাজ হতো ছাত্র দলের ক্ষেত্রে, একই কাজ হতো বিএনপির ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই তারা কাউকে কিছু ওরকম জোরালো কোনো অনুষ্ঠান, জোরালো কোনো আপনার কর্মসূচি পালন করতে দিত না। ঢাকায় মহাসমাবেশ করবে, সেটা নিয়ে নানা নাটক টাটক করে ঠেলে দিয়ে পাঠাইতো গোলাপবাগ মাঠে অথবা অন্য কোথাও, কিন্তু বলতো না যে এই সমাবেশ আপনাকে করতে দেওয়া হবে না। সরকারের এই পর্যায়ের লোক তো বলতোই না, নানা অজুহাত দেখাতো, ডিএমপি কাছে যান, ডিএমপি না করতো, অমুক করতো, এগুলো হতো। কিন্তু এখন কি হচ্ছে? ডক্টর ইউনূস নিজেই বলছেন, আমি আবার বলছি, শফিকুল আলম কথাকে আমি ডক্টর ইউনূসের কথা বলে বিবেচনা করব, কারণ উনি ডক্টর ইউনূসের প্রেস সচিব, প্রেসের সঙ্গে ডক্টর ইউনূসের বক্তব্যটা উনি কনভে করেন। নিশ্চয়ই উনি বলেছেন এই কথা বলার জন্য, আবার উনি দায়িত্ব নিয়ে বলেছেন এটাই নাকি সরকারের স্ট্যান্ড, তাহলে সরকারের অবস্থা স্পষ্ট। তাহলে আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূস তাহলে কিভাবে বলেন যে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না? আপনারা তো নির্বাহী ক্ষমতা আছে, আপনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, তারপর আপনি বলেন যে নিষিদ্ধ রাজনৈতিক দলকে আমরা কোনো কর্মসূচি পালন করতে দেব না। তা করেন না কেন? সেটা করেন না এ কারণে যে আপনি আপনার যারা ইউরোপিয়ান লোকজন আছে, ইউরোপিয়ান যে বন্ধুরা আছে, তাদের কাছে আপনি লজিক দিয়ে বোঝাতে পারবেন না যে একটা পলিটিক্যাল পার্টিকে এই কারণে নিষিদ্ধ করা যায়, পারবেন না। তারা এগুলি করে না, তা আপনি করতে পারছেন না দিক দিয়ে, কিন্তু আমরা আপনার সরকার স্পষ্ট বলছে করতে দেওয়া হবে না। আপনি এটা কি করে বললেন? আপনি যদি বলতে পারেন, সরকার একটা প্রোক্লামেশন জারি করুক, বলুন যে আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ। আপনি বলেন, পারলে পরে ক্ষমতা থাকলে বলেন, না তো কই না, বললে কিন্তু এটা কেউ আলোচনা করবে না। আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আইন মানতে হবে। যখন আপনি আইন পরিবর্তন করবেন তখন আপনি যা ইচ্ছে তা করবেন, কোনো সমস্যা নাই। যে কথাগুলি বলা হয়েছে ভাবুন, আমি আবার কথাগুলি আরেকবার পড়ি। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে তার ততদিন করতে হবে। ক্ষমা চালিয়ে দিলেন, কেন দিবেন? আমি তো তাও আপনার পক্ষে না। যদি তারা ক্ষমা চায় তাতে কি আসে যায়? আমি তো তাদের বিচার দাবি করছি, তাদেরকে আপনি বিচার করবেন, প্রত্যেকটা অপরাধীকে আপনি বিচার করবেন। যারা যারা এই জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, গুলি করেছে, হত্যা করেছে, এর সঙ্গে চেইনের যত লোক জড়িত, যিনি আদেশ দিয়েছেন, যিনি অনুমোদন করেছেন, যিনি গুলি চালিয়েছেন, প্রত্যেকটা জড়িত লোককে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। উনি ক্ষমা চাইলে আপনি আপনাকে করতে দেবেন? তখন বলছেন যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে। তা আনেন না কেন? বিচারের মধ্যে আনার দায়িত্ব কার? আপনার সরকারের। আপনার বিচারের মধ্যে আনতে পারছেন না কেন? এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে, মুখোমুখি করার দায়িত্ব তো আপনার, এটা আপনি করতে পারছেন না কেন? তা আপনার অযোগ্যতা, আপনার ব্যর্থতার জন্য আপনি আরেকজনকে দায়ী করবেন কিভাবে?
যতদিন না তাদের জবাবদিহির মধ্যে আসছে, এইটা তো আপনার দায়িত্ব। জবাবদিহি আপনি তৈরি করবেন, আপনি ক্ষমতায় আছেন। যে কাজগুলো আপনি করতে পারছেন না তার জন্য আপনি আরেকজনের উপর দায় চাপাবেন কেন? আচ্ছা, এখন আমি শেষ প্রশ্নটা করে ছেড়ে দিই। শেখ হাসিনাকে বিচারের মধ্যে আনতে পারছেন না, আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে আনতে পারছেন না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, 8 তারিখে আপনারা ক্ষমতায় আসছেন, 8 তারিখের পর অথবা 8 তারিখের আগে তাদেরকে বিদেশে যেতে দিল কে? শেখ হাসিনাকে এই দেশ থেকে বের করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। কে পাঠিয়ে দিয়েছে? এটা দায় কার? শেখ হাসিনাকে আপনি আনতে পারছেন না, কার জন্য আনতে পারছেন না? কে তাকে পাঠিয়ে দিল? তাকে ধরেন, তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন পাঠিয়ে দিলে বিদেশে। অথবা ওবায়দুল কাদেরের খবর আমরা জানি, এতদিন ওরা দেশে ছিলেন, তারপর উনি পালিয়ে গেলেন। কে, কার জন্য উনি লুকিয়ে থাকতে পারলেন? কার জন্য উনি পালিয়ে যেতে পারলেন? তাকে ধরতে পারছেন? পারেন না কেন? এ দায় কার? আবার অনেক নেতাকে আমরা দেখেছি তারা দেশে আটকানো ছিল, তারপর তারা চলে গেল, চলে যেতে পারলো। কেন যেতে পারলো? কার কারণে যেতে পারলো? তাদেরকে ধরেন, তাদেরকে জিজ্ঞাসা করেন এ দায় কার? এই দায়িত্ব আপনাদের। আপনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা ক্ষমতায় গিয়েছেন। আপনাদের কাছে আমরা কি আশা করেছিলাম? যে প্রত্যেকটা অপরাধীরা আপনারা বিচার করবেন। অপরাধী বিচার করতে পারলেন না কেন? অপরাধীকে পালিয়ে যেতে দিলেন কেন? অপরাধীকে ধরে রাখতে পারলেন না কেন? অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পারলেন না কেন? না পেরে তার দায় যদি আপনি তাদের উপর আবার চাপান, সেটা কি ঠিক হলো ভাই? আর কত মানুষকে হাসাবেন আপনারা? তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই প্রেক্ষিতে আরো কয়েকটি ভিডিও ফুটেজ আমরা প্রমাণ সহকারে দেখে আসি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে বিস্তারিত আমি মার্চ মাসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ তার দেশে ফেরার কথাটা বিস্তারিতভাবে বলবো, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আমন্ত্রণে। সেখানে বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথাবার্তা হবে। আজকে কাগজেও সে ব্যাপারে বেরিয়েছে। কাগজ যেটা বেরিয়েছে সেটা আগেটুকুনি আপনাদের পড়ে শোনাই। বাংলা হান্ট এটা করেছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম অতিথি হবেন মোদী। 5টি কারণে এই বিশেষ গুরুত্ব পাবে এই সফর। বাংলা হান্ট ডেস্ক। সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথোপকথন হয় ডোনাল্ড ট্রাম্পের, আর তারপরে জানা গিয়েছে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যেতে পারেন। এই কথা জানিয়েছেন খোদ আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আপডেট সামনে আসার পর থেকেই জল্পনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহলে বিশেষজ্ঞদের একাংশরা মনে করছেন মোদীর এই মার্কিন সফর আন্তর্জাতিক কূটনীতি এবং ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি আরও দাবি করা হচ্ছে এই সফরে মোট 5টি বিষয়ের উপর আলোকপাত করা হতে পারে। নরেন্দ্র মোদী আমেরিকা সফরের 5টি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা প্রথমত, নরেন্দ্র মোদী আসন্ন আমেরিকা সফরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ায় ভারত ও আমেরিকার কৌশলগত অবস্থান কি হতে চলেছে সেদিকে নজর থাকতে পারে। কারণ ভারত এবং আমেরিকা বিশেষ কিছু লক্ষ্য একই, যেমন হচ্ছে দুই দেশই চীনকে নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি উভয় দেশই চায় সৌদি ইসরায়েলের মধ্যে একটি শান্তিপূর্ণ সমঝোতা হোক। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে শান্তি ফিরুক, এমনটাই চাইছে ভারত এবং আমেরিকা। তাই এই ক্ষেত্রে বিষয়টির বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এই যে লাইনটা এখানে রয়েছে না, কারণ ভারত এবং আমেরিকা বিশেষ কিছু লক্ষ্য একই, যেমন দুই দেশই চীনকে নিয়ে উদ্বিগ্ন। আপনারা বলতে পারেন কোথায়, এখানে তো বাংলাদেশের কথা নেই। দেখুন, বাংলাদেশে একটা সরকার আছে, বৈধ হোক অবৈধ হোক সেটা একটা সরকার। এইটা কিন্তু সরকারকে উৎখাত করাটা কিন্তু রেজিম চেঞ্জের মধ্যে পড়ে। আর রেজিম চেঞ্জ কখনো বলে হয় না, কারণ সেটা ইতিহাসে দলিল হয়ে থেকে যাবে। এই যে আমেরিকা ডোনাল্ড লু আর সিআইএ মিলে এই যে বাংলাদেশের যে রেজিম চেঞ্জটা করলো, সেই রেজিম চেঞ্জটা কিন্তু কোন লিখিত দলিল পাওয়া যাবে না। এটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যাবে।
হয়তো মৌখিকভাবে থাকবে, কিন্তু লিখিতভাবে কোনো থাকবে না। ফলে এই যে প্রসঙ্গটা, এটা কিন্তু কোনোদিন লিখিত থাকবে না, এটা যা হবে মৌখিকভাবে হবে, এবং কেন হবে তার প্রমাণও আমি আপনাদের সামনে দিয়ে দেবো যে কেন হতে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, ট্রাম্পের সঙ্গে ভারতের বিষয় মোদী বিস্তর আলোচনা করতে পারেন, কারণ এই মুহূর্তে আমেরিকা এবং ভারত দুই দেশের মধ্যে বিশেষ একটি কারণ নিয়ে টানাপোড়েন চলছে, যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা এবং বিনিয়োগ। পরবর্তী যাতে এই ইস্যুগুলো দুই দেশের মধ্যে সমস্যা তৈরি না করে, তার জন্য হয়তো আলাদাভাবে আলোচনা হতে পারে। তৃতীয়ত, ইতিমধ্যে ট্রাম্প অনুপ্রবেশকারী এবং বেআইনি অভিবাসীদের বিতাড়িত করা শুরু করেছে। এর মধ্যে এতে করে আমেরিকায় বসবাসকারী বহু ভারতীয় বিপদে পড়তে পারে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য খুব একটা ভালো হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই সমস্যা দূর করতে এবং ভারতীয় বংশোদ্ভূতদের যাতে স্বার্থ রক্ষা করা যায়, তার জন্য ট্রাম্পের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দিতে পারেন প্রধানমন্ত্রী। চতুর্থ বিষয়টি যেটি হচ্ছে, এই সফরে অনেকটা ঝুলির আলোচনা হতে পারে চীনকে নিয়ে। প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পের মধ্যে যে চীন বিরোধী মনোভাব দেখা যায়, প্রেসিডেন্ট হওয়ার পর তাতে একটু বদল দেখা গিয়েছে। উল্টো দিকে ভারত এবং চীনের মধ্যে বিভিন্ন ইস্যুতে সমস্যা দেখা যাচ্ছে, আর এই ইস্যুতে ভারত এবং আমেরিকা একে অপরকে কতটা ভরসা করতে পারবে আসন্ন সফরে, তা স্পষ্ট করে নিতে পারেন নরেন্দ্র মোদী। পঞ্চমত, এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বেড়েছে, মানে এআই। এরই মাঝে চীনা সংস্থা ডিপসিক ভারত এবং আমেরিকার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর কারণে ডিজিটাল সুরক্ষার কথা মাথায় রেখে প্রযুক্তিগত বাণিজ্যে বিনিয়োগ করা নিয়ে ভারত এবং আমেরিকা ঠিক কি ভূমিকা পালন করবে, তাও হয়তো মোদীর এই সফরে স্পষ্ট হয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, নরেন্দ্র মোদীর সফর দু দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই হলো কি আপনার আমাদের নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠক নিয়ে, যেটা আমি বলছিলাম যে দেখুন, ভারতবর্ষের পেটের মধ্যে, আমি এটা প্রথম বলেছিলাম, এখন বহুল প্রচলিত হয়ে গেছে, ভারতবর্ষের পেটের মধ্যে অবস্থান করছে বাংলাদেশ। আগে ছিল এটা গ্যাস্ট্রিক, প্রথম যখন বলেছিলাম এটা গ্যাস্ট্রিক, 2-4টা অ্যান্টাসিড খেলে হয়তো ঠিক হয়ে যাবে। এখন সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। এখন পেটের মধ্যে ক্যান্সার নিয়ে ভারতবর্ষ টিকে থাকবে এবং বসে থাকবে, সেটা তো হয় না। তাকে ট্রিটমেন্ট করতে হবে, দরকার বলে তাকে কেটে বাদ দিতে হবে। এখন চেষ্টা চালাচ্ছে ভারত। তার সঙ্গে জুটেছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার বিশেষ শত্রু হচ্ছে ডক্টর ইউনুস এবং ডেমোক্র্যাটদের বসানো এবং করা সমস্ত কাজগুলোকে তিনি সব উল্টে দিচ্ছেন। কেউ বলে না আমেরিকার নীতি পাল্টায় না, রাজা পাল্টায় নীতি থেকে যায়, কিন্তু রাজাও পাল্টায়, নীতিও পাল্টায়। আমাদের দেশেও হয়, সব দেশেই হয়। যে যার মতো করে দেশ চালাবার ব্যবস্থা করে, শুধু সংবিধানটা যাতে অটুট থাকে সেইটা দেখে রাখে, যে সংবিধানের উপর যাতে চোটটা না পড়ে। তা এই যে রেজিম চেঞ্জের ব্যাপারটা, রেজিম চেঞ্জ কখনো লিখিতভাবে পরিতভাবে হয় না, যা হয় ভেতরে ভেতরে গোপনে গোপনে হয়। এখন বাংলাদেশের কোন চ্যানেল আবার এও বলে বেড়াচ্ছে 2028 পর্যন্ত নাকি আমাদের ইউনুস সরকারকে নাকি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমি একটা খবর করেছিলাম ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, সেই বাংলাদেশকে নিয়ে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট দেখিয়েছিলেন। সেই টুইটটা আজকে আমি আবার আপনাদের দেখাচ্ছি। সেই টুইটটায় উনি কি লিখেছিলেন, উনি লিখেছেন, Breaking, Donald Trump halt US aid to Bangladesh. Previously, US halted aid to Ukraine. Trump has raised voice for minorities, Christian and Hindus of Bangladesh. Bangladesh keep an eye on President Trump. Countdown started. Countdownটা কিসে? 2028 পর্যন্ত সরকার রেখে দেওয়া কাউন্টডাউন। দুজনের ওই যে লেখা হয়েছে, দুজনের মানে শত্রু একই, চীন আর এক হচ্ছে ইউনুস। ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউনুস আর চীন। ভারতের কাছে চীন একটা সমস্যা। হ্যাঁ, আপাত দৃষ্টিতে ভারতের সঙ্গে চীনের একটা
সুসম্পর্ক চলছে, কিন্তু ভারত জানে চীন যে কোনো দিন ব্যাকস্ট্যাবিং করতে পারে, সুতরাং চীনকে নজরে রাখো। ফলে একটা পার্মানেন্ট সলিউশন, যাতে এই যে একটা এআই সেক্টর, ইভি সেক্টর চীনকে খুলে দেওয়া হলো, তাতে ডোনাল্ড ট্রাম্প রুষ্ট হতে পারে। তাই রুষ্ট হলে কি হবে? রুষ্ট হলে ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করা, রুষ্ট করলে হতে গেলে রুষ্ট যখন হয়ে যায় তাকে তুষ্ট করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে একটা কিছু অফার করতে হবে। এই যে মাঝে খবরের কাগজে বেরিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র কেনার প্রেশার দিচ্ছে, ঠিক অস্ত্র কেনার প্রেশার দিচ্ছে, এবং আমরা কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র কিনি। মাঝে আমরা ডেমোক্র্যাটদের আমলে, বাইডেনের আমলে সেই অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছিলাম। যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন তখন কেনা হতো, বাইডেনের প্রশাসনের যখন এলো তখন অস্ত্র কেনা বন্ধ হয়ে গেল। আবার ট্রাম্প এসছেন, আবার ট্রাম্প বলছেন অস্ত্র কেন। আমরা তখনও বলেছিলাম টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে করুন, এখনো আমাদের বক্তব্য হচ্ছে টেকনোলজি ট্রান্সফারের উপরে করুন। কারণ আজকের ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান আছে, কালকে আবার ডেমোক্রেট আসতে পারে। তখন আমি ধরুন F-35 আমি একটা বিমান নিলাম তর্কের কাছে। এইবার হলো কি, যখন 4 বছর বাদে যখন আমার পার্সের দরকার হবে, তখন দেখা গেল ওইখানে গিয়ে ডেমোক্র্যাটরা বসে গেছেন, তারা বললো আমরা পার্স দেবো না। তাহলে কি হলো? F-35 আমার বসে গেল। আমার যে 100-200 বিলিয়ন যে আমি খরচা করলাম, মানে ভারত তো দিতে আপত্তি নেই, ভারতের 100-200 বিলিয়ন ঢেলে দেবে, কিছু না, হাতে চুন খসার মতো 100-200 বিলিয়ন দিয়ে দেবে। 100-200 বিলিয়ন যদি দিয়ে দেয়, তারপরে যদি সেই টাকাটা যদি ফেসে যায়, সেক্ষেত্রে একটা পথ বার করতে হবে। তার জন্যই হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজি। তাহলে তুমি আমার টেকনোলজিটা দিয়ে দাও, আমি তোমার থেকেই কিনবো, এবং টেকনোলজি আমার হাতে আসবে। যদি কোনোদিন তুমি আমার পার্স দেওয়া বন্ধ করে দাও, তাহলে ওই টেকনোলজি দিয়ে আমি পার্স তৈরি করে আমি আমার বিমান আমি চালিয়ে দেবো, বা অস্ত্রশস্ত্র আমি চালিয়ে দেবো। সেইটা এবার কনফার্মেশন হবে। সুতরাং যেটা আমি বলছিলাম যে দেখুন, এই যে আমি যেখানে খবরটা বেরিয়েছিল, দ্বিপাক্ষিক যেগুলো নিয়ে টানাপোড়েন চলছে, দ্বিপাক্ষিক বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা এবং বিনিয়োগ। দ্বিপাক্ষিক বাণিজ্য আর বিনিয়োগ এই দুটো কিন্তু আটকে পড়ে আছে। এই কারণে আমি আগেই বলেছি যে বাইডেন প্রশাসন যখন ছিল তখন ভারতে রেজিম চেঞ্জ করার চেষ্টা করেছিল। এই জর্জ সোরস, তারপরেতে আরো ডিপ স্টেটের যে সমস্ত সব মালগুলো রয়েছে, তারা মিলে মোদীকে ফেলার চেষ্টা করেছিল। কারণ মোদীকে না ফেলতে পারলে তাদের উদ্দেশ্য সাধন হচ্ছিল না। তার কিন্তু মোদীর সিট কমলো, 140 কোটি জনতাকে তারা বোঝাতে পারেনি বা বাইপাস করে কিছু করতে পারেনি, তাই তাদের এইটা ফেল হয়েছে। এখন সেই জন্য তখন কোন রকম বাণিজ্যিক ছাড়পত্র আমেরিকাকে দেওয়া হয়নি, সমস্তটা আটকে রাখা হয়েছিল। এইবার আমেরিকায় যখন পালা পরিবর্তন হয়েছে, এবার যখন ট্রাম্প গদিতে এসছেন, তখন আবার এই চুক্তিগুলো নতুন করে বিনিয়োগের চুক্তি হবে। বেশ কিছু কোম্পানিকে এখানে ছাড়পত্র দেওয়া হবে, আপনারা আসুন, এসে এখানে এই সেক্টরে বিনিয়োগ করুন। চীনকে যেমন আমরা ইলেকট্রিক ভেহিকেল দিয়েছি, সেক্টরটা দিয়েছি, এমন ফার্মা সেক্টরের কিছু কিছু অঞ্চল হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। অর্থাৎ মোদী যখন যাচ্ছে, মোদী যেখানে যান ভারতবর্ষের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। এবারে তিনি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, একটা হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজি। আমি 100 বিলিয়ন 200 বিলিয়নের অস্ত্র আমি কিনে নেবো, ঠিক আছে, আমার অসুবিধা নেই, কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজি আপনি এগ্রিমেন্ট করুন, আমরা কিনে নেবো। 2 হচ্ছে আপনার শত্রু আমার শত্রু 1, আমার পেটের মধ্যে ক্যান্সার নিয়ে বসে আছে, আইদার ইউ ডু ইট অর লিভ ইট টু মি, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি তখন না করাবেন, এই এগ্রিমেন্টটা করে নেবেন। সেই ব্যাপারে গতকালকে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা 18 মিনিটের দীর্ঘ ফোন কল হয়, এবং দীর্ঘ ফোন কলের পর তার একটা সম্মতিপত্র নিয়ে অন বিহাফ অফ বাংলাদেশ যাচ্ছেন মোদী সাহেব ট্রাম্পের সঙ্গে দেখা করতে, যে আপনিও করুন অথবা আমায় করতে দিন। সুতরাং আমি যেটা বলছিলাম আপনাদের, যে মার্চ মাসের 26 তারিখের আগে বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরছেন, এবং তিনি ওখানে ফিরে
তারপর উনি যদি মনে করেন যে না আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আসবো, আমি সংসদ ভেঙে দিলাম, এই চোর যত এইগুলো রয়েছে সেগুলোকে আমি সংসদ থেকে বাদ দিয়ে দিলাম, আমি ফ্রেশ ম্যান্ডেট নেব এবং ফ্রেশ আমি মুখ নিয়ে আসবো, আমি নির্বাচনে দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে আমি দেশ চালাবো, তাহলে সেটা তার ব্যাপার। ভারত এবং আমেরিকার উদ্দেশ্য হলো ইউনিসকে হটাও, এই অবৈধ সরকারকে হটাও, হটিয়ে ওখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করে এবার যে যার জায়গায় চলে যাও। ভারত শুধু ওয়াচ করবে, আমেরিকা শুধু ওয়াচ করবে। সুতরাং যে সমস্ত কথাগুলো রটে বেড়াচ্ছে না, 2028 পর্যন্ত গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, অথচ উনি ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করছেন কিপ এ ক্লোজ আই অন ডোনাল্ড ট্রাম্প, উনি নিজে করছেন কাউন্টডাউন স্টার্টেড। কাউন্টডাউন স্টার্টেড 2028 জন্য কাউন্টডাউন স্টার্টেড, 2028 সরকার টিকিয়ে রাখবে। এই সমস্ত ফালতু কথা বলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, আপনাদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, মতটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইদানিং আমি দেখছি আমার ভিডিওর ভিউজ অত্যন্ত কমে গেছে। তার কারণ আমি বুঝি, আমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি যে এইটা হবে, ওইটা হবে, এইটা হবে, ওইটা হবে, অথচ আপনারা দেখছেন সামগ্রিকভাবে কিছুই হচ্ছে না। একটা জিনিস বুঝুন, এটা হচ্ছে একটা অন্তর্রাষ্ট্রীয় ব্যাপার, একটা বৈদেশিক ব্যাপার, একটা নীতি শৃঙ্খলা মেনে সমস্ত যাতে প্রশ্ন ভবিষ্যতে না উঠতে পারে সেই ব্যবস্থা করে তারপরে কিন্তু করতে হয়। আমি আজকে খবর পেলাম বলে দিলাম, আর দুদিন বাদে যদি মনে করেন যে ওই তরুণ ঘোষ বলেছিল এটা তো হলো না, এটা হয় না দাদা। একটা খবর পাওয়া যায়, সেই খবরটা ম্যাচিওর করে অনেক পরে, আমরা খবরটা আগে পেয়ে যাই, আগে বলে দিই। আমি আগে বলে দিয়েছি বলে আপনারা হয়তো অনেকে আমার ভুল বুঝেছেন, আপনারা মনে করছে এই লোকটা খালি ঢপ বেড়ে যাচ্ছে। আমি বলেছিলাম ট্রাম্পের কিন্তু শত্রু, 1 নম্বর শত্রু কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস। তাকে মানে উনি ট্রাম্প কিন্তু সবাইকে বলে, শত্রুকেও বলেন না, বন্ধুকেও বলেন না। আমি বললাম শত্রুকে উনি চিহ্নিত করে রেখে দিয়েছেন, আর বন্ধু চিরকালই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব অটুট, কিন্তু দুজনেই দেশভক্ত। একটা জিনিস আমার ভালো লাগে, দুজনেই দেশভক্ত। উনি আমেরিকার জন্য কাজ করছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, ভারত কি বলছে সশস্ত্র ভারত। দুজনের কিন্তু উদ্দেশ্য এক, আমরা অবৈধ অভিবাসী আমরা রাখবো না, আমরাও বলছি অবৈধ অভিবাসী রাখবো না। আমরা বলছি সীমান্তে কাঁটাতার বেড়া দিয়ে দেবো, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি ওই সীমান্তে, মেক্সিকো সীমান্তে পুরো ওয়াল তুলে দেবো। মানে উদ্দেশ্যটা কিন্তু এক। এবার যে যার সবাই কিন্তু আন্তর্জাতিক দুনিয়া সবাই কিন্তু যে যার স্বার্থটা দেখে। আমেরিকা তার স্বার্থ দেখবে, খুব স্বাভাবিকভাবে ভারত তার স্বার্থ দেখবে। এই দুটো স্বার্থের মিল কোথায় হয় সেটাই হচ্ছে আসল খেলা। আসল হচ্ছে দুশ্মন চিহ্নিত করো, তাকে খতম করো এবং নিজেদের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে জোড়া লাগাও, ভালো করো সম্পর্কটা। তাহলে আমি এখন পরিষ্কার করতে পারলাম, ব্যাপারটা অনেক পরিষ্কার করতে পারলাম। এবার দেখুন কত তাড়াতাড়ি কি হয়, খুব তাড়াতাড়ি দৃশ্যপট পরিবর্তন হবে। কারণ ওই এটা মোদীজির সঙ্গে কথোপকথনের পরই কিন্তু উনি খুব চার্জ হয়ে গেছেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব চার্জ হয়ে গেছেন এবং তিনি চারদিকে পন্টন লাগাচ্ছেন, এই খবরও আমি পেয়েছি। তো যাই হোক, সেটা আমার দেখার বিষয় নয়, সেটা তার ব্যাপার। আমি মোদীজি এবং ট্রাম্পের জামাত আগে বিএনপির সাথে নির্বাচন করেছে, অনেক কিছু করেছে, আপনার মন্ত্রী ছিল, এমপি ছিল, এখন বলে নারী নেতৃত্ব হারাম। হ্যাঁ, এখন এতদিন বলেনি। তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান, আবার খালেদা জিয়া, এবং কথা রেখেছে। এরা হচ্ছে কি ইসলাম বললো, আপনার একটা গান আছে না যে কলিজা ভুনা করে খাওয়াইলেও বলবে লবণ কম হয়েছে। এই জামাত হচ্ছে বিএনপি থেকে সবকিছু পেয়েছে, এ পর্যন্ত সবকিছু করেছে, অতএব এরা এখন বলে যে ওই একটু লবণ কম হয়েছে। আবার পাশাপাশি দেখেন চরমনাই, আমার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে, এরা আসলে নাস্তিক না কি? যে আমির এ পর্যন্ত আমার কাছে 100টা বক্তব্য আছে, বলতে জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে। ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে, অমুক গেছে ধ্বংস হয়ে গেছে। রোজ কিয়ামত পর্যন্ত কখনো চরমনাই এই জামাতকে গ্রহণ করবে না, জামাতকে নিবে না। এবং ওরা মুসলমান না, শিবির বেয়াদব, এইটা বেয়াদব, অমুক খারাপ। এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি, হ্যান্ডশেক করেছি, একটা দলের মাথায় ঠাডা পড়ছে। আরে ভাই, ঠাডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে, কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো না। তুমি কি
কোন কথা কোন সময় কি বলেছো সেটা তুমিই ভালো জানো। তোমাদের কথা তো ঠিক নাই। তোমরা কখনো দাঁত ভেঙেছো, আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছো, টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো, এই সকালে বলেছো নির্বাচনে যাব না। তোমরা তো এরশাদের খালাতো ভাই, এরশাদ সকাল বিকাল কথা বলতো, তোমরাও এখন বলেছো তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলা। তাই আমি জামাত বা চরমনাই বা অন্যান্য দল নিয়ে বলবো না, তারা রাজনৈতিক বক্তব্য দিতেই পারে, মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে তাদের কৌশলগতভাবে। কিন্তু আমি এই যে যারা বললো যে 111 বিএনপি আনতে চায়, আপনারা জানেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে 111 এর জন্য বিএনপি। এবং যে 111 সরকার এসে বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশ থেকে তাড়াবার জন্য। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।